আমি সাধারণত অচেনা জায়গায় রাত কাটাতে পছন্দ করি না, বিশেষ করে যে বাড়িগুলো দিনের বেলায়ও অস্বস্তি তৈরি করে সেগুলোতে তো নয়ই। কিন্তু জীবনে এমন কিছু সময় আসে যখন পছন্দ অপছন্দের কোনো মূল্য থাকে না, তখন শুধু পরিস্থিতিই সিদ্ধান্ত নেয়। সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামছিল, এমন বৃষ্টি যেন আকাশটা বহুদিনের জমে থাকা দুঃখ একসঙ্গে ঝরিয়ে ফেলতে চাইছে। বাস থেকে নামার সময় ড্রাইভার আমার দিকে তাকিয়ে খুব অদ্ভুতভাবে হাসল। এই সময় নামবেন? আমি বললাম, নামতেই তো হবে। সে আর কিছু বলল না, শুধু হাত তুলে অন্ধকারের দিকে ইশারা করল। আমি তাকিয়ে দেখলাম কাঁচা রাস্তার ওপারে একটা পুরনো দোতলা বাড়ি, চারপাশে কদম গাছ, বট আর অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড়। বাড়িটার রং একসময় সাদা ছিল, এখন সেটা ধূসর আর শ্যাওলার অদ্ভুত মিশ্রণ। এই বাড়িতেই আমাকে থাকতে হবে। বাড়িটার নাম দত্তবাড়ি, কিন্তু কেউই নাম মুখে আনে না। গ্রামের লোকজন একে বলে ওই বাড়ি। আমি নাম রাশেদ মাহমুদ, পেশায় লেখক, যদিও বাস্তবে আমি বেশি সময় বেকারই থাকি। ঢাকা শহরের কোলাহল থেকে পালিয়ে এখানে আসার কারণ খুব সাধারণ, শান্তি। অন্তত আমি তাই ভেবেছিলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমি যেন কাউকে বিরক্ত করছি, যেন এই বাড়ি আমাকে দেখেই চুপ করে গেছে। বাতাস নেই, পাখির শব্দ নেই, এমনকি বৃষ্টির আওয়াজটাও যেন এখানে এসে থেমে গেছে। আমি দরজায় নক করলাম। একবার, দুইবার, কোনো সাড়া নেই। আমি চাবিটা পকেট থেকে বের করলাম। চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা শব্দ হলো, ঠিক যেন কেউ দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে ঢুকেই গন্ধটা পেলাম, পুরনো কাগজ, ভেজা কাঠ আর সময়ের গন্ধ। একটা বাড়িতে সময়ের গন্ধ কিভাবে থাকে সেটা বোঝানো কঠিন, কিন্তু থাকে। ড্রয়িং রুমে একটা কাঠের সোফা, তার সামনে কাঁচের টেবিল, টেবিলের ওপর একটা ঘড়ি। ঘড়িটা চলছিল। আমি অবাক হলাম, এতদিন বন্ধ থাকা বাড়িতে ঘড়ি চলে কিভাবে? ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আমার গা ছমছম করে উঠল। সেকেন্ডের কাঁটা উল্টো দিকে ঘুরছে। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। না, ভুল দেখছি না। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো, ওটা নিয়ে ভাববেন না, ওটা এমনই। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। একজন বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, মুখে অদ্ভুত শান্ত হাসি। চোখ দুটো খুব গভীর, যেন অনেক কিছু জানে কিন্তু বলবে না। আপনি কে? বৃদ্ধ বললেন, এই বাড়ির দেখাশোনা করি। আপনি কখন এলেন? এই প্রশ্নটা সবাই করে, কিন্তু কেউ উত্তরটা পছন্দ করে না। আমি আর কিছু বললাম না। অদ্ভুতভাবে ভয় পাওয়ার বদলে কেমন যেন স্বাভাবিক লাগছিল, ঠিক যেমন কোনো স্বপ্নে হয়, সব অস্বাভাবিক জিনিস খুব স্বাভাবিক মনে হয়। বৃদ্ধ বললেন, আপনি লেখক, তাই না? আমি চমকালাম। আপনি জানলেন কিভাবে? তিনি ঘড়িটার দিকে তাকালেন। এই বাড়িতে কেউ আসে কারণ ছাড়া না। রাতে আমি ঘুমাতে পারলাম না। জানালার বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেতরে কোথাও যেন ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দ হচ্ছে, টুপ টুপ টুপ। ঘড়ির কাঁটা তখনও উল্টো চলছে। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে, খুব নিচু স্বরে। রাশেদ। আমি উঠে বসলাম। দরজার কাছে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা কথা বলল না, শুধু দরজার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম এই বাড়িতে আমি একা নই, এবং এটাও বুঝলাম আমি এখানে শান্তি খুঁজতে আসিনি। আমি এসেছি এমন এক গল্পের ভেতরে যেটা আমাকে ছাড়বে না। ভোরে ঘুম ভাঙল অদ্ভুত এক নীরবতায়। গ্রামের ভোর মানেই সাধারণত মোরগের ডাক, দূরের আজান, পাতার ফাঁক দিয়ে আলো ঢুকে পড়া, কিছু একটা তো থাকে। কিন্তু দত্তবাড়িতে কিছুই নেই। এমনকি আমার নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দও যেন খুব বেশি জোরে শোনা যাচ্ছে। আমি উঠে বসলাম, ঘড়িটার দিকে তাকালাম। সময় সকাল ৮টা। ঘড়ির সেকেন্ডের কাঁটা এবার ঠিক দিকেই চলছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কাল রাতের ঘটনাগুলোকে স্বপ্ন বলে মনে করাতে ইচ্ছে করছিল। মানুষ বিপদে পড়লে নিজের মস্তিষ্ককেই সবচেয়ে বড় মিথ্যেবাদী বানিয়ে নেয়। ড্রয়িং রুমে এসে দেখি বৃদ্ধ লোকটা বসে আছে। তার সামনে একটা ধোঁয়া ওঠা চায়ের কাপ। চা খাবেন?
তিনি এমন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন যেন আমরা বহুদিনের পরিচিত। আমি বসে পড়লাম। আপনি সারা রাত এখানেই ছিলেন? তিনি চায়ের কাপে ফু দিতে দিতে বললেন, এই বাড়িতে রাত বলে কিছু নেই। আমি আর প্রশ্ন করলাম না। কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর জানার আগেই বোঝা যায় উত্তরটা পছন্দ হবে না। আপনার নাম কি? লোকেরা আমাকে কাদের চাচা বলে। লোকেরা? যারা এখনো কথা বলে। তিনি হালকা হাসলেন। আমি চায়ের কাপে চুমুক দিলাম। চা অদ্ভুতভাবে মিষ্টি, চিনি না দিয়েও মিষ্টি। এই বাড়ির ইতিহাস কি? কাদের চাচা এবার আমার দিকে সরাসরি তাকালেন। তার চোখে এমন কিছু ছিল যা দেখে আমার বুকটা হালকা কেঁপে উঠল। ইতিহাস মানুষ মনে রাখে, তিনি বললেন। এই বাড়ি মনে রাখে মানুষকে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে কুয়াশার মতো কিছু একটা ঝুলে আছে। কুয়াশা নয়, আরও ঘন। আগে এখানে কে থাকত? অনেকেই, কাদের চাচা বললেন। কিন্তু সবাই শেষ পর্যন্ত একা হয়ে গেছে। আমি হেসে ফেললাম। এটা তো দার্শনিক কথা। তিনি মাথা নাড়লেন। না, এটাই বাড়ির নিয়ম। ঠিক তখনই ওপরতলা থেকে শব্দ এলো, হালকা পায়ের আওয়াজ। আমি তাকালাম সিঁড়ির দিকে। ওপরে কেউ আছে? কাদের চাচা চা শেষ করলেন। থাকত। মানে? মানে এখনো পুরোপুরি যায়নি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো শুনেছি বাড়িটা খালি। তিনি দাঁড়িয়ে পড়লেন। খালি বাড়ি সবচেয়ে বেশি ভিড়ের। তিনি সিঁড়ির দিকে হাঁটা শুরু করলেন। চলুন, বললেন, আপনাকে একটা জিনিস দেখাবো। আমি তার পেছনে পেছনে উঠলাম। সিঁড়িগুলো কাঠের, প্রতিটা ধাপে কেমন যেন আলাদা শব্দ। দ্বিতীয় তলায় একটা ঘর, দরজা আধখোলা। ভেতরে ঢুকেই আমি থমকে গেলাম। ঘরটা অদ্ভুতভাবে পরিচিত। খাট, টেবিল, জানালার পর্দা সবকিছু এমনভাবে সাজানো যেন এটা আমার নিজের ঘর। এমনকি টেবিলের ওপর আমার একটা পুরনো নোটবুক। আমি শিউরে উঠলাম। এটা কিভাবে এখানে এলো? কাদের চাচা শান্ত গলায় বললেন, এই বাড়ি মানুষকে তার নিজের কাছেই ফিরিয়ে দেয়। আমি নোটবুকটা খুললাম। ভেতরে আমার হাতের লেখা, কিন্তু আমি এই পাতাগুলো কখনো লিখিনি। শেষ লাইনে লেখা, যেদিন তুমি বুঝবে ভয়টা বাইরে নয়, সেদিন বেরোতে পারবে। আমি মুখ তুলতেই ঘরটা অন্ধকার হয়ে গেল। জানালার পর্দা নড়ছে, কিন্তু বাইরে বাতাস নেই। পেছনে কারো নিঃশ্বাসের শব্দ। একটা নারী কণ্ঠ ফিসফিস করে বলল, আপনি তো আমাকে চিনলেন না রাশেদ? আমি ঘুরে দাঁড়ালাম। ঘরে কেউ নেই, কিন্তু আয়নাটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কিছু ভেঙে গেল। আয়নায় আমি একা নই। আমি ধীরে ধীরে আয়নার দিকে এগোলাম। পা দুটো আমার নিজের বলে মনে হচ্ছিল না। আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি এটা ঠিক, কিন্তু আমার ডান পাশে আর একজন মেয়ে। তার মুখ পুরোটা দেখা যাচ্ছে না। চুল লম্বা, কালো, কাঁধ ছুঁয়ে নেমে এসেছে। পরনে সাদা শাড়ি, ঠিক যেমন গ্রামে মেয়েরা সন্ধ্যার পর ঘরে পড়ে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল তার চোখ। চোখ দুটো আয়নার দিকে তাকানো নয়, চোখ দুটো আমার দিকে তাকানো। আমি গলা শুকিয়ে ফেললাম। আপনি কে? কোনো উত্তর এলো না। আমি চোখ বন্ধ করলাম। মানুষ ভয় পেলে একটা আশ্রয় খোঁজে। আমার আশ্রয় ছিল চোখ বন্ধ করা। 3 সেকেন্ড পরে চোখ খুললাম। আয়নায় আমি একা। ঘর আবার স্বাভাবিক। আলো ঢুকছে, পর্দা স্থির, যেন কিছুই ঘটেনি। আমি হেসে ফেললাম। মাথা খারাপ হয়ে যাচ্ছে। নিজের সঙ্গেই কথা বললাম। পেছনে তাকিয়ে দেখি কাদের চাচা দরজার কাছে দাঁড়িয়ে। দেখেছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি চমকে উঠলাম। আপনি জানতেন? তিনি মাথা নেড়ে বললেন, এই ঘরে সবাই প্রথমে ওকেই দেখে। ওকে? নাম ছিল মায়া। নামটা শুনেই আমার বুক কেঁপে উঠল। কেন জানি না নামটা খুব পরিচিত লাগছে, অথচ আমি নিশ্চিত এই নামের কাউকে আমি চিনি না। সে এখানে থাকতো? থাকতো না, কাদের চাচা বললেন। সে এখানে থেমে গেছে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে দুপুরের আলো, কিন্তু আলোটা কেমন যেন ফ্যাকাশে, অসুস্থ। সে মারা গেছে? কাদের চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। সব মৃত্যু শরীরের হয় না রাশেদ সাহেব।
আমি আর কথা বাড়ালাম না। এই বাড়িতে প্রশ্ন করারও একটা সীমা আছে। এর পরেই প্রশ্নগুলো ফিরে এসে মানুষকে প্রশ্ন করে। দুপুরে গ্রামের একমাত্র দোকানে গেলাম। চা খেতে হবে, মানুষ দেখতে হবে, নিজেকে বাস্তব মনে করাতে হবে। দোকানদার মাঝবয়সী লোক, আমাকে দেখে একটু থমকে গেল। আপনি ওই বাড়িতে উঠেছেন না? আমি মাথা নাড়লাম। তার চোখে অস্বস্তি। রাতে আলো জ্বালান না। আমি হেসে ফেললাম। ভূতের ভয়? সে হেসে উঠল না। না, আলো দেখলে ওরা ভাবে কেউ ডাকছে। ওরা? লোকটা চা নামিয়ে রাখল। যারা আর ঠিক মানুষ নেই রাশেদ সাহেব। আমি টাকা দিয়ে চলে এলাম। ফেরার পথে মাথার ভেতর একটা কথা ঘুরছিল। মায়া। নামটা কোথায় শুনেছি? বাড়িতে ঢোকেই দেখি কেবিলের উপর একটা খাম, খামের উপর আমার নাম। ভেতরে একটা চিঠি। হাতের লেখা আমার মতো, কিন্তু আমি লিখিনি। রাশেদ, তুমি যদি এই চিঠি পড়ো, তার মানে আমি পারিনি। ভয় পেও না। সে খারাপ না। সে শুধু ভুলে যেতে চায় না। তুমি। আমার হাত কাঁপতে লাগল। আমি ওপরে গেলাম, সেই ঘরটায়, আয়নার সামনে দাঁড়ালাম। মায়া? খুব আস্তে ডাকলাম। আয়নায় কিছু নড়ল, কিন্তু এবার সে আয়নায় নেই। সে দাঁড়িয়ে আছে আমার পেছনে, খুব কাছে। তার কণ্ঠস্বর কানে লাগল, নরম, দুঃখী। আপনি তো আমাকেই লিখছিলেন রাশেদ। আমি বুঝে গেলাম, এই গল্পটা আমি লিখছি না, এই গল্পটা আমাকে লিখছে। আমি পেছনে ঘুরলাম না। কাপুরুষতা নয়, বরং এক ধরনের অদ্ভুত নিশ্চয়তা। মানুষ যখন খুব গভীর পানিতে পড়ে যায়, তখন আর ছটপট করে না। তখন সে শুধু ভেসে থাকার চেষ্টা করে। আমি তখন ঠিক সেরকম অবস্থায়। আপনি কি সত্যিই আমাকে দেখতে পাচ্ছেন? মায়ার কণ্ঠস্বর খুব কাছে, এত কাছে যে মনে হলো নিঃশ্বাস নিলে তার অস্তিত্বে ধাক্কা লাগবে। দেখছি, আমি বললাম, কিন্তু বুঝছি না। সে হালকা হেসে উঠল। হাসির মধ্যে আনন্দ নেই, শুধু দীর্ঘদিনের ক্লান্তি। আমিও প্রথমে বুঝিনি, সে বলল। আমি ভেবেছিলাম আমি স্বপ্ন। আমি এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। মায়া ঠিক যেমন আয়নায় দেখেছিলাম তেমনই, কিন্তু বাস্তবে আরও স্পষ্ট, আরও মানবিক। তার চোখে ভয় নেই, আছে প্রশ্ন। আপনি এখানে কেন? সে জানালার দিকে তাকালো। আপনি যেমন এসেছেন, আমি তো স্বেচ্ছায় এসেছি। সবাই তাই ভাবে, মায়া বলল, কিন্তু এই বাড়িতে কেউ নিজের ইচ্ছায় আসে না। আমি বসে পড়লাম, মাথার ভেতর চাপ ধরেছে। আপনি বেঁচে আছেন? সে কিছুক্ষণ চুপ করে থাকল। বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝখানে একটা জায়গা আছে, সে বলল। আমি সেখানেই আছি। আমি চোখ বন্ধ করলাম। এই চিঠিগুলো কে লিখছে? আপনি, সে খুব শান্তভাবে বলল। আমি হেসে ফেললাম। অসম্ভব। কিন্তু আপনি কি নিশ্চিত? মায়া টেবিলের দিকে এগিয়ে গেল, আমার নোটবুকটা তুলে নিল। পাতা উল্টে একটা জায়গায় আঙুল রাখল। সেই পাতায় লেখা, মায়া চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই সে যায়নি। আমি শিউরে উঠলাম। এই লাইনটা আমি বহু বছর আগে লিখেছিলাম, কিন্তু সেটা অন্য প্রসঙ্গে, অন্য এক গল্পে। আপনি আমাকে আগে থেকেই জানতেন, মায়া বলল। আপনি শুধু ভুলে গেছেন। হঠাৎ দরজায় টোকা, কাদের চাচা। তিনি ঘরে ঢুকে মায়ার দিকে তাকালেন। সময় হয়ে গেছে। এত তাড়াতাড়ি? মায়া বলল। আমি বুঝলাম না, কিসের সময়? কাদের চাচা আমার দিকে তাকালেন। আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? যেখানে আপনি শেষবার সত্য বলেছিলেন। বিকেলের আলো ফুরিয়ে এসেছে। আমরা তিনজন বাড়ির পেছনের দিকে হাঁটতে লাগলাম। একটা পুরনো কুঁয়ো, চারপাশে আগাছা। এই কুঁয়োটা, আমি বললাম, আমি স্বপ্নে দেখেছি। মায়া নিচু স্বরে বলল, স্বপ্ন না, স্মৃতি। কুঁয়োর পাশে দাঁড়িয়ে কাদের চাচা বললেন, এখানেই আপনি গল্পটা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন। কোন গল্প? তিনি আমার দিকে তাকালেন। যেটার শেষ আপনি লিখতে পারেননি। মায়া কুঁয়োর ভেতর তাকালো। আপনি ভয় পেয়েছিলেন, সে বলল, তাই আমাকে এখানে রেখে গিয়েছিলেন। হঠাৎ মাথার ভেতর একটা দৃশ্য ভেসে উঠল। আমি তরুণ, খুব ক্লান্ত, এই বাড়িতে বসে লিখছি। মায়া আমার গল্পের চরিত্র। ধীরে ধীরে সে বাস্তব হয়ে উঠছে।
একদিন সে কাঁদছে, বলছে, আমাকে শেষ করে দাও রাশেদ। আমি পারিনি। আমি উঠে দাঁড়ালাম। আমি কি পাগল? কাদের চাচা মৃদু হেসে বললেন, না, আপনি লেখক। মায়া আমার দিকে তাকালো। আপনি যদি শেষটা না লেখেন, সে বলল, আমরা কেউই এখান থেকে বেরোতে পারব না। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। কুয়োর ভেতর থেকে ঠান্ডা হাওয়া উঠছে। আমি বুঝে গেলাম, এই গল্পের শেষ না হলে এই বাড়ির সময় আবার উল্টো চলবে। কুয়োর ভেতর তাকিয়ে আমার মাথা ঘুরে উঠল। অন্ধকারটা শুধু নিচে নয়, আমার ভেতরেও নামছে। মানুষ যখন নিজের অতীতের সামনে দাঁড়ায়, তখন জায়গাটা সবসময় সংকীর্ণ লাগে। আমি যদি সত্যিই এটা লিখে থাকি, আমি বললাম, তাহলে ভুলে গেলাম কিভাবে? কাদের চাচা কুয়োর ধারে বসে পড়লেন। কিছু লেখা ভুলে যাওয়ার জন্যই লেখা হয়, তিনি বললেন, আর কিছু লেখা ভুলে না যাওয়ার শাস্তি। মায়া আমার পাশে দাঁড়াল। এবার তার ছায়া আছে, খুব হালকা, কিন্তু আছে। আপনি তখন বলেছিলেন, সে আসতে বলল, কিছু চরিত্র গল্পের চেয়ে বেশি বেঁচে থাকে। আমি চোখ বন্ধ করলাম। স্মৃতি খুলে যাচ্ছে, ধীরে, ব্যথার মতো। আমি তখন ঢাকায় ছিলাম। এক টানা ব্যর্থতা। প্রকাশক গল্প ফিরিয়ে দিচ্ছে, সম্পর্ক ভেঙে গেছে। আমি পালিয়ে এসেছিলাম এই বাড়িতে, ঠিক যেমন এবার এসেছি। আমি লিখছিলাম এক মেয়ের গল্প, নাম মায়া। একাকিত্বে জন্মানো এক চরিত্র। সে প্রশ্ন করত, বেশি প্রশ্ন করত। একদিন আমি লিখলাম, মায়া বুঝতে পারল সে কেবল কাগজে নেই। সেদিন রাতেই আমি ভয় পেয়েছিলাম। আপনি আমাকে মেরে ফেলেননি, মায়া বলল, আপনি আমাকে ফেলে গিয়েছিলেন। কুয়োর ভেতর থেকে শব্দ এলো, জল নড়ছে। এখন কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। কাদের চাচা উঠে দাঁড়ালেন, লিখতে হবে। কলম নেই, কাগজ নেই, তিনি হাসলেন, এই বাড়িতেই সব আছে। আমরা আবার ঘরে ফিরলাম। ড্রয়িং রুমের টেবিলে আমার পুরনো টাইপরাইটার। আমি নিশ্চিত এটা এখানে আগে ছিল না। টাইপরাইটারের পাশে একটা কাগজ, শিরোনাম লেখা, শেষ অধ্যায়। আমি বসে পড়লাম, হাত দুটো কাঁপছে। আমি কি লিখব? মায়া বলল, সত্য। আমি টাইপ করতে শুরু করলাম। মায়া বুঝতে পারল সে একা নয়, তাকে বাঁচিয়ে রাখার দায় কারো নেই, তাকে যেতে দেওয়ার দায় আছে। টাইপ করার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস বদলাতে লাগল। দেওয়ালের ফাটলগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঘড়ির শব্দ থেমে গেছে। আপনি আমাকে মেরে ফেলছেন? মায়া জিজ্ঞেস করল। আমি মাথা নেড়ে বললাম, না, আমি তোমাকে মুক্ত করছি। তার চোখে পানি। ধন্যবাদ, সে বলল। শেষ লাইনটা লিখলাম। মায়া চলে গেল, আর বাড়িটা প্রথমবারের মতো খালি হল। একটা তীব্র শব্দ হল, যেন অনেক দিন আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে গেল। আমি চোখ খুললাম। ঘরটা সাধারণ, কোনো পুরনো গন্ধ নেই, কাদের চাচা নেই, টাইপরাইটার নেই, শুধু আমি। ঘড়ির দিকে তাকালাম, সময় চলছে, ঠিক দিকেই। সকালে আমি বাড়ি ছাড়লাম। গ্রামে আলো, শব্দ, মানুষ, সব স্বাভাবিক। দোকানদার আমাকে দেখে বলল, কাল রাতে একাই ছিলেন, তাই না? আমি থমকে গেলাম। কাল? হ্যাঁ, সে বলল, ওই বাড়ি তো বহু বছর খালি। আমি কিছু বললাম না। ঢাকায় ফিরে এসে নতুন গল্প লেখা শুরু করলাম। নাম দিলাম, নিশ্চুপ বাড়িটা কথা বলে। শেষ লাইন লিখে কলম নামালাম। হঠাৎ মনে হলো, আমার পেছনে কেউ দাঁড়িয়ে। খুব পরিচিত এক কণ্ঠস্বর ফিসফিস করে বলল, এইবার শেষটা সুন্দর হয়েছে রাশেদ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আমি হাসলাম, কারণ এবার ভয় লাগেনি।